নমস্কার। প্রথমেই বলি যে এই তথ্যবহুল রিপোর্ট যাতে তীক্ষ্ণ বিশ্লেষণ রয়েছে এর জন্য পাবলিক পলিসি রিসার্চ সেন্টার এবং তার 3 যুবশক্তির প্রতিনিধি রাহুল দুবে, প্রেরণা মেহের আর মুস্কান যাদবকে আমি আমার নিজের আন্তরিক ধন্যবাদ জানাই এই বিশ্লেষণের জন্য। তো পিপিআরসি রিপোর্টে প্রথমেই আমাদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে মাথা পিছু আয়ের নিরিখে আমাদের পশ্চিমবঙ্গ ডাক্তার বিধানচন্দ্র রায়ের আমলে 1960 সালে ছিল প্রথম 3টি প্রদেশের মধ্যে। এই রিপোর্টে আমি দেখলাম যেমন কি মহারাষ্ট্রের মাথা পিছু আয় ছিল পশ্চিমবঙ্গের 5% কম, সেখানে আমরা ছিলাম। এই বাম শাসনে পশ্চিমবঙ্গে সেই মাথা পিছু আয় 1993 সালে দাঁড়ায় মহারাষ্ট্রের 35% কমে। আগে 5% বেশি ছিল, এখন 35% কম হয়ে গেল। তারপর তৃণমূলের অধীনে অবক্ষয়। বিগত 2023-24 সালে পশ্চিমবঙ্গে জিএসডিপি, গ্রোস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ আয় ছিল 17 লক্ষ কোটি টাকা, সেখানে মহারাষ্ট্রের হচ্ছে 39 লক্ষ কোটি টাকা, দ্বিগুণেরও বেশি। মহারাষ্ট্র ভালো করেছে, আমি খুব খুশি, তো পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়ছে। তো এই যে রিপোর্টটি, এতে প্রশ্ন উঠেছে কেন এরম হলো, কেন, কি এমন হলো যে আমরা এরম পিছিয়ে পড়লাম। স্বাধীনতার সময় ভৌত অর্থাৎ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এবং সামাজিক অবকাঠামো অর্থাৎ সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারে আমরা অন্য রাজ্যের তুলনায় আগিয়েছিলাম। তার কারণ কি? অন্যতম কারণ তো হচ্ছে ইংরেজ আমলের প্রায় 150 বছর ধরে কলকাতা ছিল ইংরেজ সাম্রাজ্যের রাজধানী, তো সেই রাজধানীর সুবাদে অনেক হয়েছিল। তারপর বিধানবাবুর আমলেও এই সুবিধে বা অ্যাডভান্টেজ চলল, তারপর শুরু হলো অবক্ষয়। যে পশ্চিমবঙ্গ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের নিরিখে ভারতবর্ষের রাজ্যগুলির মধ্যে 1970-71 সালে 8 নম্বরে ছিল, সেই পশ্চিমবঙ্গের স্থান 1990-91 সালে দাঁড়ালো সবার নিচে, সবার পিছে, শুধু আসামের আগে। নিশ্চয়ই ছিল দেশভাগের উদ্বাস্তু সমস্যার একটা প্রভাব, কিন্তু সবচেয়ে বড় কারণ ছিল বাম এবং তৃণমূল আমলে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের অবহেলা। ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের উপর খরচ সরকারি খরচের অনুপাতে কমে গেল। তৃণমূলের আমলে তো দেখছেন এখানে খেলামেলা হচ্ছে, ওখানে ইনফ্রাস্ট্রাকচারের রাস্তাঘাট, পানীয় জল, সেচের জল সবই অবহেলিত হচ্ছে। এর পরিণামের উদাহরণ কি জানেন? আমি এই রিপোর্টে, আপনারাও দেখবেন, একটা সমীক্ষা হয়েছিল, স্বচ্ছতা সর্বেক্ষণ। স্বচ্ছতা সর্বেক্ষণে পশ্চিমবঙ্গের অনেকগুলি শহর ভারতবর্ষের সবচেয়ে দূষিত শহরের মধ্যে স্থান পেয়েছে। ভেবে মাথা হেঁট হয়ে যায় যে এই তো অবস্থা স্যানিটেশন। আর ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার না হলে উন্নয়ন কি করে হবে? বিনিয়োগ হবে না, উন্নয়ন হ্রাস পাবে, জীবনযাত্রার মান কমে যাবে। শুধু ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার নয়, সামাজিক বা সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ স্বাস্থ্য এবং শিক্ষা পরিষেবায় পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে। সহস্রবুদ্ধেজি আপনাদের বলেছেন যে প্রাথমিক চিকিৎসালয় যেটা 24 ঘন্টা কাজ করার কথা, সেই কাজ করে না। আচ্ছা, তো এখন আগে চিকিৎসার জন্য মানুষ আসতো পশ্চিমবঙ্গে, এখন চিকিৎসার জন্য আমরা যাই ভেলোর, মাদ্রাস, চেন্নাই, বেঙ্গালুরু, মুম্বাই, এসব জায়গায়। হাসপাতাল আছে, হাসপাতালের গালভরা নাম আছে, সুপার স্পেশালিটি হসপিটাল। রিপোর্টে দেখবেন আপনারা, দেখা যাচ্ছে হাসপাতাল আছে, চিকিৎসক নেই, সব চিকিৎসার ব্যবস্থা নেই। হৃদরোগীরা, হার্ট পেশেন্টস, একটি হাসপাতাল থেকে আরেকটি হাসপাতালে ঢু মারতে মারতে পথেই মারা যাচ্ছে। এরা তো ফান্ডামেন্টাল রিসার্চ করেনি, এরা খবরের কাগজে আপনারাই যা প্রকাশ করেন তার থেকে দেখা যাচ্ছে। তো
স্বাস্থ্যসাথী কার্ডের কথা হয়, 5 লক্ষ টাকার চিকিৎসার ব্যবস্থা আছে। তাই যদি হতো তাহলে তো চিকিৎসার সব সমস্যার সমাধান হয়ে যেত। 5 লক্ষ টাকার চিকিৎসা কেউ করিয়েছেন আপনারা? করাননি নিশ্চয়ই। কিন্তু ওই কার্ড দেখিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তিই হওয়া যায় না। অর্ধেকের বেশি মায়েরা গর্ভাবস্থায় 100 দিন আয়রন ফলিক অ্যাসিড খাচ্ছেন না। 5 বছর বা কম বয়সী বাচ্চাদের মধ্যে বা 1/3 আন্ডারওয়েট, কারণ ঠিকভাবে ওদের পুষ্টি হচ্ছে না। 70% বেশি বাচ্চা এবং নারী রক্ত স্বল্পতার অর্থাৎ অ্যানিমিয়ার শিকার। 2022 সালে ডেঙ্গু আক্রান্তের নিরিখে ভারতে সবচেয়ে এগিয়ে ছিল পশ্চিমবঙ্গ। স্বাস্থ্য পরিষেবার এমনই করুণ অবস্থা যে এখানে রুগীদের হয়রান, যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তারা অসহায় ডাক্তারদের উপর হামলা করছে। ভারতবর্ষের বেশি জায়গায় আমি এটা পড়িনি যে ডাক্তারদের উপর হামলা হচ্ছে। আমাদের শিক্ষা পরিষেবা ছিল একসময় দেশের সবচেয়ে এগিয়ে, এখানে লোকে লেখাপড়া করতে আসতো। এখন আমাদের ছেলেমেয়েরা যায় অন্যান্য প্রদেশে শিক্ষার জন্য, না ওই পারমাণবিক পদার্থবিদ্যা অর্থাৎ নিউক্লিয়ার ফিজিক্স পড়তে না, নার্সিং পড়তে ওরা বাইরের প্রদেশে যান। এই হচ্ছে স্বাস্থ্যের অবস্থা। তার কারণ সরকারি স্কুল আছে, মাস্টার নেই। 14 থেকে 18 বছরের প্রায় 40% ছাত্রছাত্রীরা লিখিত নির্দেশ ডাইরেকশন পড়তে পারে না। তৃণমূল সরকারের যথাযথ সমাধান না করে একসময় সিভিক ভলান্টিয়ার্সদের দিয়ে পড়াবেন বলে ঠিক করেছিলেন। এরপরে ওদের সিভিক ভলান্টিয়ার্স দিয়ে হাসপাতালে সার্জন হিসেবে নিযুক্ত করবেন কিনা সে সম্বন্ধে কোনো ওদের পরিকল্পনা আছে কিনা জানি না, কিন্তু সাবধান হতে হবে আমাদের। এবার যে জিজ্ঞেস করতে হবে কি সার্জন না সিভিক ভলান্টিয়ার। 2022 সালে ক্লাস 9 এবং 10-এর 13,842টি শিক্ষকের পদ এবং ক্লাস 11 এবং 12-র 5,527টি পদ খালি বা ভেকেন্ট ছিল। সরকার এদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ফেঁসে গেছেন। তৃণমূল সরকার শিক্ষার পরিষেবার কথা না ভেবে ওদের মন্ত্রী শান্তিরা শিক্ষা জড়িত দুর্নীতির অভিযোগের কবল থেকে বাঁচতে ব্যস্ত হয়ে উঠেছে। ফিজিক্যাল এবং সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারের অভাবে, উন্নয়নের অভাবে এবং বাম সরকারের প্রথম প্রায় 30 বছরের ব্যবসা বিরোধী মনোভাবে পশ্চিমবঙ্গের উন্নয়ন পিছিয়ে পড়ল এবং এই উন্নয়নের অভাবে পশ্চিমবঙ্গে উদ্ভব হলো দুটি জিনিসের। আমার এই রিপোর্ট থেকে এইটাই পরিষ্কার অনুভূতি। একটা হচ্ছে হিংসাত্মক রাজনীতি, আরেকটা হচ্ছে দুর্নীতি। বাঙালি মানেই তো আমরা দুর্নীতি পরায়ণ কিংবা মারামারি করি এরকম নয়, কিন্তু এই পরিবেশে অর্থাৎ গভর্নেন্স ফেইলিয়ারের জন্য এই জিনিস হয়েছে। 1970-এর দশকের প্রথম দিকে কংগ্রেস, ওইটাও ছিল 70 দশকের, এই রিপোর্টে সেটাও আছে যে ওইটার জন্য হিংসা শুরু হয়েছিল। আর তারপরে বামফ্রন্ট এবং তৃণমূল এই শুরু করলো। তা এখন প্রশ্ন হচ্ছে যে বাম আমলের জন্ম এবং তৃণমূল বলেছিল পরিবর্তন করবে, কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে না। এই রিপোর্টটির ফলে যেটা আমার কাছে পরিষ্কারভাবে উঠে এসছে যে এটার একটা সামাজিক অর্থাৎ সোশ্যোলজিক্যাল ভিত্তি আছে। এর পেছনে আছে উন্নয়নের অভাব এবং বাঁচার জন্য মানুষ যাবে কোথায়, মানুষ জানে যে সৎভাবে উপার্জন সম্ভব নয়, তার জন্য হিংসা হচ্ছে, দুর্নীতি হচ্ছে। তো আমি আবার বলবো যে এই পিপিআরসির রিপোর্ট তথ্যবহুল, অ্যানালিটিক্যাল, এটা আপনারা পড়ুন, দেখুন, ভাবুন। আমাদের এই তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার, কিন্তু তরি পার করতে গেলে অনেক কাজ করতে হবে। এই কাজের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। নমস্কার, ধন্যবাদ। If there are any questions, if there are any, না, এই সংক্রান্ত কিছু থাকলে only on this report.
হয়ে গেছে। বলছি আপনারা যখন এই তথ্য গুলো পেশ করছেন, তৃণমূল উল্টো দিকে একটা মোদীর গ্যারান্টি 420 বলে একটা সাংবাদিক সম্মেলন এই মুহূর্তে করছে অমিত মিত্রকে নিয়ে। তারাও দাবি করছে যে গোটা দেশের পিছিয়েই করেছে এই গ্যারান্টি। এটা একটা বলি, আমার এটা খুব বিড়ম্বনা মনে হয়। আমাকে আপনি এসে বললেন যে আমি একটা চুরি করেছি কিংবা মিথ্যে কথা বলেছি বা খুন করেছি, তখন আমার উচিত আমি করিনি সেটা প্রমাণ করা। ওদের যখনই বলা হয় পশ্চিমবঙ্গের কথা, তখনই ওরা ভারতবর্ষ অন্য প্রদেশে কোথায় কি হচ্ছে, এটা হচ্ছে যেটাকে বলে রেস টু দি বটম। আমি কথা বলছি না যে আমরা অন্যান্য প্রদেশে যা করি বা কেন্দ্রে যা করি সব একেবারে সঠিক, ভুল হবেই। কিন্তু যখন পশ্চিমবঙ্গের আলোচনা হচ্ছে তখন নাইজেরিয়ায় কি হচ্ছে কিংবা দিল্লিতে কি হচ্ছে এই আলোচনাটা একেবারেই মনে হয় যে যুক্তির ওপর কথা হচ্ছে সেই যুক্তি দিয়ে কথা হোক। পশ্চিমবঙ্গ পিছিয়ে গেছে কি যায়নি সেই আলোচনাটা হোক। অন্য প্রদেশ কি করছে সেটা নিয়ে তো বেশি আলোচনার দরকার নেই।